আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির আরেকটি নতুন পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থেকেই এনজয় করবেন। সকালবেলায় আমি আমার ভিডিওটি আমাদের ব্যাকইয়ার্ডের গার্ডেন থেকে শুরু করলাম। এখানে মাশাআল্লাহ খুবই সুন্দর বেগুন হয়ে আছে। আসলে বেগুনগুলো বড় হয়ে গেছে, একেবারে পাড়ার জন্য রেডি। তো অনেকগুলো বেগুনই দেখলাম রেডি হয়ে আছে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এবার বেগুনগুলো। তো সকাল সকালে আমি আর আমার আব্বু চলে আসলাম বেগুনগুলো তুলে নেওয়ার জন্য। শুধু যে বেগুন তুলবো তা না, সাথে আরও অন্যান্য সবজিও তুলবো। তো আমাদের সাথেই থাকুন আর এনজয় করুন। তো অন্য দিক থেকে আসলে করলাগুলোও আসলে পরিপক্ক হয়ে গিয়েছে, কারণ এর থেকে বেশি দিন যদি রেখে দেওয়া হয় গাছে তাহলে হয়তো পেকে যাবে। পেকে গেলে আসলে করলা খেতে এত বেশি মজা লাগে না। তো এই যে করলাটা হয়েছে এটা একেবারেই খাওয়ার জন্য উপযুক্ত, খুব বেশি পাকাও না আর একেবারে পরিপক্ক। করলা যদি কচি থাকতে পেরে ফেলা হয় তাহলে নাকি তিতা লাগে, আমার আম্মু সব সময় বলে। তো করলাটা পাড়ার জন্য একটা পারফেক্ট সময়ের দরকার হয়, যেটা এখন একেবারেই পারফেক্ট। আর এই তো শীত একটু একটু করে শীত পড়ে যাচ্ছে, তো এখন সবজিগুলো আসলে উঠানোর জন্য একেবারে উপযুক্ত সময়। তো এই তো চলে আসলাম আমি আর আব্বু গার্ডেনে সবজি পেরে নেওয়ার জন্য। যেই কথা সেই কাজ। করলা তো বললাম যে পাড়ার জন্য একেবারে রেডি। তো এক এক করে আব্বু দেখছে আর পারছে, কারণ সবগুলি তো একসাথে তোলা যাবে না। যেটা যেটা পরিপক্ক হয়েছে সেটাই আসলে তোলা হবে, বাকিটা আসলে আরও কিছুদিন রাখা গাছে থাকবে পরিপক্ক হওয়ার জন্য। তো এক এক করে তুলে নিচ্ছে আব্বু দেখে দেখে। আর এটার যে কি আনন্দ নিজের গাছের, এই তো আব্বু আসলে অনেক বেশি খুশি মাশাআল্লাহ। আর এত সুন্দর করলা হয়েছে, আর করলাগুলিও খেতে এত বেশি মজা। খুব বেশি তিতা লাগে না, যখন আসলে পরিপক্ক হয় তখন তিতাটাও আসলে কমে যায়। তো এক এক করে তুলে নিচ্ছি করলা। তো আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগে। আব্বু যখনই গার্ডেনে সবজি তুলে আমি সবসময় আব্বুর সাথে থাকি তোলার সময়টাতে। আর এটার আনন্দটা আসলে অনেক বলে ভাষায় প্রকাশ করার মতো না। আর একেবারে গার্ডেনের ফ্রেশ অর্গানিক, যেহেতু আমার আব্বু এখানে কোনো ধরনের কোনো সার বা কোনো কেমিক্যাল ইউজ করে না, একেবারেই অর্গ্যানিকভাবে যেটা বড় হয়, ন্যাচারালি সব কিছু, ন্যাচারালি সবজিটা পরিপক্ক হয়। তো এটার স্বাদটা আসলে অন্যরকম। আর আব্বু গার্ডেনে আসলে এত বেশি পরিশ্রম করে, আসলে কোনো কিছুই এভাবে হয় না। সব কিছুর পিছনেই পরিশ্রমের দরকার হয়, পরিশ্রমের ফসল হিসাবেই ফল ধরে, সবজি ধরে। তো যাই হোক, যেটাই হোক, আব্বু যখন করে আর পাড়ার সময় তো খুবই ভালো লাগে। সাথে আসলে আমার আব্বাও ছিল। আমার আব্বা আসলে ডেকে বসে আছে যে এখানে আসলে আসলে যেহেতু বাগান, মশা বা কিছু থাকতে পারে, পোকা জাতীয় কিছু, যাতে কামড় না দেয় সেজন্য আমার আব্বাকে সবসময় ডেকের মধ্যে নিয়ে বসে থাকে। আমার আব্বা ডেক থেকে আমাদের সাথে কথাবার্তা বলে, আমাদেরকে দেখে। তো এইভাবেই আসলে দিন চলে আমাদের, সারা দিনের ব্যস্ততা আমার আব্বাকে নিয়ে। তো এই তো কিছু বরবটিও আসলে পরিপক্ক হয়ে গিয়েছে। গাছে বেশি দিন থাকলে হয়তো একটু আঁশ হয়ে যেতে পারে, সেজন্য আব্বু বরবটিও তুলে নিচ্ছে। তো খুবই ভালো লাগে যখন সবজি হয়, সবজি তোলার সময় হয়, ওই সময়টা আসলে অনেক বেশি আনন্দের।
তো আমি আপনাদের সাথেও শেয়ার করলাম, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। এই তো এক এক করে সব জায়গা থেকে, আর যেহেতু বরবটিটাও সবুজ, গাছটাও সবুজ, সব কিছু আসলে মিলে ঝিলে একেবারে এক রকম হয়ে থাকে। দেখা যায় দূর থেকে অনেক কিছু অনেক সময় দেখা যায়, কিন্তু কাছে যাওয়ার পরে আসলে একটা ধাঁধায় পড়ে যাওয়া হয়, দেখা যায় না। তো সেরকমই আর কি। যাই হোক, দূর থেকে আসলে আমি বা আম্মু যখন যেয়ে থাকে আব্বুকে বলে দেয় যে ওই যে ওইখানে আছে আরও, তাতে করে যে সবজিটা তুলে তার জন্য সুবিধা হয়। তো এই তো আমি আব্বুকে বলে দিচ্ছিলাম যে ওই পাশে আরও আছে, যেটা পরিপক্ক হয়ে গিয়েছে তোলার জন্য। তো যাই হোক, এই তো সব সবজিগুলো তুলে নিচ্ছে। আর এই সবজিগুলো আসলে এত বেশি মজা, মাশাল্লাহ খুবই ভালো লাগে। আর এই তো বরবটিগুলি একেবারে দেশীয় বরবটি, যেটা আমাদের। তো অনেকগুলো বরবটি তোলা হচ্ছে আজকে, আসলে অনেক বিগেস্ট একটা হারভেস্টিং আমাদের এই বছরের জন্য। আর এই তো মাশাল্লাহ এখানেও দেখছি করলা হয়ে আছে। তো আব্বুকে বললাম যে এই পাশেও তো একটা আছে। তো সব কিছু তুলে এই তো বাসায় চলে আসলাম। আর মাশাল্লাহ এত সুন্দর করলাগুলি। আর এই যে এই করলাটা দেখতে এত বেশি ভালো লাগে, যদিও এই করলাটা আসলে খেতে এত বেশি তিতা না, এত বেশি কি একেবারেই তিতা না, খুবই মজা লাগে। আর এক একটা করলা মাশাল্লাহ কত বড় বড় হয়েছে, একেবারে পরিপক্ক। তা আমি এখানে একটু দেখছিলাম, দেখতে তো আসলে ভালোই লাগে। তো ছোট যে করলাটা, এটা তো আসলে আমি আপনাদেরকে আরও বলেছি শরুফা করলা। আর একটা শসাও ছিল গাছে, তো শসাটাও পেরে নেওয়া হয়ে গেছে। আর বিনস এই তো একেবারে বেগুনগুলো, সবগুলো বেগুন ঝুড়ি ভর্তি করে নিয়ে রাখলাম। আর এক একটা বেগুন মাশাল্লাহ এত বেশি বড় হয়েছে, একেবারে দেশীয় বেগুন, দেখতে এত বেশি সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে। আর এতগুলো বেগুন আসলে একসাথে পাড়া হয়েছে। আর এই ছোট বেগুনটাও আসলে বড় বেগুনের সাথে চলে আসছে, বড়টা পাড়ার সময় ছোটটা ছিঁড়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি কিছু বেগুন ধুয়ে নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে আসলে ফ্রেশ বেগুন দিয়েই তরকারি রান্না করা হবে, আর হবে সাথে করলার ভাজি। আমার কাছে তো করলা ভাজি অনেক বেশি পছন্দ, জানি না কার কীরকম। আর আমি যখন করলা ভাজি করি সেটা আসলে আমাদের বাসার সবাই এত বেশি পছন্দ করে, একেবারে ছোট থেকে বড়। কারণ আমি যখন করলা ভাজি করি সেই ভাজিটা আসলে একেবারেই তিতা হয় না, আমি একেবারে মচমচা করে ভাজি করি যাতে করে তিতা না লাগে। আর এই তো মাশাল্লাহ করলাটা একটা করলা দিয়েই ভাজি করলে আসলে আমাদের সবার হয়ে যাবে। তো এখানে করলাটাই তো দেখতেই পাচ্ছেন একেবারে পরিপক্ক। তো আমি খুবই পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি, কারণ যত পাতলা হবে তত ভাজিটা আসলে সুন্দর হবে, মচমচা হবে। আর মচমচা ভাজিটা আসলে তিতা লাগে না, একেবারেই চিপসের মতো খাওয়া যায়। তো আমি এখানে দুভাগ করে নিয়েছি করলাটা, দুভাগ করে ভিতরে বিচিটা ফেলে দিচ্ছি। আমার কাছে আসলে বিচিটা ভালো লাগে না, খাওয়ার সময় যদি বিচিটা মুখে পড়ে খুবই খারাপ লাগে। তো আমি ভালো করে একটা একটা করে সবগুলি বিচি সরিয়ে নিচ্ছি। আর এই তো বিচিগুলো দেখেই বুঝতে পারছেন করলাটা কতটা পরিপক্ক হয়েছে। করলাটা পেকে যায়নি, কিন্তু একেবারেই পরিপক্ক। তো এখানে সাথে একটা আলু আর পেঁয়াজ দিয়ে, কারণ ভাজি মানেই তো পেঁয়াজ ছাড়া তো ভাজি হয়ই না। আর আলুটা দেওয়া হয়েছে যাতে করে আরেকটু বেশি টেস্ট হয়, কারণ করলা ভাজিতে একেবারে করলাটা ভাজি করলে হয়তো এত বেশি মজা লাগে না। সাথে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল। তো সব কিছু দিয়ে একসাথেই ভাজিটা বসিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে ভাজিটা নেড়ে চেড়ে একেবারে মচমচা করে আমি ভাজিটা তৈরি করে নিব। তো ভাজিটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম গার্ডেনে, কারণ ভাজির জন্য কাঁচামরিচের দরকার। তো আমি এখানে আমাদের গার্ডেন থেকেই কাঁচামরিচ তুলে নিব। আর যাওয়ার সময় এই যে
বোম্বাই মরিচ গাছটা দেখে আসলে এত বেশি ভালো লাগছিল, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। তো এই তো আমেরিকার আসলে ভাজি বসিয়ে দিয়ে নিজের গার্ডেন থেকে মরিচ পাড়ে নেওয়া, এটা যে কীরকম একটা শান্তি, কীরকম আনন্দ, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি এখান থেকে ভাজিতে দেওয়ার জন্য 2টা কাঁচামরিচ নিয়ে নিলাম। আর অন্য দিক থেকে আসলে বেগুনের তরকারিটাও বসিয়ে দিয়েছে আম্মু। তো প্রথমে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছে তেলের মধ্যে, আর অন্য পাশে তো আমি আমার করলা ভাজিটা করে নিচ্ছি। করলা ভাজি আসলে আমি কখনো ঢাকনা ইউজ করি না, ঢাকনা না দিলে আসলে করলা ভাজিটা অনেক বেশি মজা হয়, তিতা ভাবটা হয় না, আর ভাজিটা একেবারে ঝরঝরা আর মচমচা হয় আস্তে আস্তে। তো এরই মাঝে তরকারির জন্য পেঁয়াজটাও ভাজা হচ্ছে, আর এই তো বেগুনগুলো একেবারেই কচি কচি বেগুন, মানে একেবারেই বিচি হয়নি এখনও। তো সবগুলো বেগুন কেটে এখানে সব ধরনের মশলা দিয়ে আম্মু নিয়ে আসছে, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। আমরা আবার জিরার গুঁড়া খেতে অনেক বেশি পছন্দ করি। লবণ সব কিছু দিয়ে যা যা দরকার, সাথে কিছুটা রসুন বাটা। আমরা মাছে আসলে আদা বাটা খুব বেশি খাই না, খুব বড় মাছ ছাড়া আসলে আদা বাটাটা ইউজ করা হয় না। তো এই তো বেগুনটা কষিয়ে নেওয়া হচ্ছে তেলের মধ্যে, আর যেহেতু গার্ডেনের একেবারে ফ্রেশ বেগুন, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে আসলে বেগুনটা গলে মোমের মতো হয়ে গিয়েছে, মানে তেলে ছাড়ার সাথে সাথেই এই তো আমি একটু কষে আসার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। আর অন্য চুলায় তো এখনও করলা ভাজিটা হচ্ছে, করলা ভাজি আস্তে আস্তে চুলায় আমি ভাজি করে নিচ্ছি। তো খুব বেশি নাড়াচাড়া করব না, খুব বেশি নাড়াচাড়া করলেও করলা ভাজি আসলে তিতা হয়ে যায়। তো হালকা হাতে একটু উপরটা নিচে, নিচেরটা উপরে করে দিচ্ছি। আর এখান থেকে আসলে ফ্রোজেন মাছ আম্মু নামিয়ে নিয়েছে। তো যেহেতু ইউএসএতে ঠান্ডার সময় বা এমনিতেও যেহেতু ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ থাকে, তাই একসাথে অনেক মাছ ভেজে তারপর ফ্রিজ করে রাখা হয়, তাতে করে রান্নার সময় সুবিধা হয়, তেল ছিটার একটা সম্ভাবনাটা কম থাকে, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, ফ্রোজেন মাছটা এখানে দিয়ে এই তো বেগুনটার মধ্যে ঝোল দিয়ে দেওয়া হয়েছে। আর যেহেতু ফ্রেশ বেগুন, আগে তো আপনাদেরকে বললাম তেলে দেওয়ার সাথে সাথে আসলে বেগুনটা একেবারে গলে গিয়েছে। তো আর এই পাশ থেকেও আমার ভাজিটা অলমোস্ট হয়ে আসছে। আমি এখানে কাঁচামরিচটা এখন দিয়ে দিলাম। আমি একটা কাঁচামরিচই ইউজ করেছি, কারণ কাঁচামরিচটা যদি বেশি পড়ে তাহলে ঝাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর বাবু আসলে ঝাল খেতে পারে না, একেবারেই না। তো এই তো আমাদের আজকের দুপুরের খাবারটা রেডি হয়ে গিয়েছে। আর ভাজিটা তো দেখেই বুঝতে পারা যাচ্ছে কতটা মজা হয়েছে, একেবারে ক্রিস্পি, খুবই মচমচা করে আমি আস্তে আস্তে ভাজি করে নিয়েছি। আর অন্য চুলায় হয়ে গিয়েছে বেগুন দিয়ে মাছের ঝোল। এই তো আজকের খাবার দাবার, খুবই মজাদার খাবার। আর যেহেতু একেবারে গার্ডেনের ফ্রেশ, মানে গার্ডেন থেকে তুলে এনেই সদ্য রান্না করা। তারপর চলে আসলাম দুপুরে খাবারটা খেয়ে নেওয়ার জন্য, সবাই একসাথে বসে পড়লাম। আর মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছে, নিজে রান্না করেছি বলে না, সবাই আসলে আব্বু, আম্মু, বাবু আমার মানে খুবই পছন্দ করেছে ভাজিটা একেবারেই তিতা হয়নি। আর এভাবে একবার আপনারা ভাজি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনারা অনেক এনজয় করবেন, কারণ এভাবে একেবারে মচমচা করে ভাজি করলে আসলে করলাটা তিতা কম হয়। আর করলা ভাজিতে একটু তেল বেশি লাগে, তাতে করে তিতার ভাবটা একটু কমে আসে। আর এই তো বেগুন তরকারি সাথে নিয়ে নিলাম। তো খুবই মজা লাগছিল, দুপুরের খাবারটা সবাই মিলে একসাথে বসে এনজয় করছিলাম, কারণ এরকম
ফ্রেশ বেগুন, ফ্রেশ তরকারি আসলে ইউএসএতে খুব কমই পাওয়া যায়। যারা গার্ডেন করে তারা তো অবশ্যই এর টেস্টটা বুঝতে পারবেন, কিন্তু গার্ডেন ছাড়া আসলে যখন আমরা কিনে আনি সেই সবজিটা আসলে একই রকম মনে হয় না। খুবই মানে খাওয়া দরকার, খাওয়া সেজন্য, কিন্তু আসলে এনজয় করে যে খাওয়া সেটা আসলে হয় না। তো নিজেদের গার্ডেনে যখন হয় তখন ওই সবজিটা যে আসলে কীরকম মজা লাগে, মজার থেকেও আসলে মনের একটা শান্তি যে আমার নিজের গার্ডেনে নিজে তৈরি করা, আর আমি নিজে জানি যে এটাতে কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি। হাই হাই হাই, তুমি খাবে? খাবে তুমি? My son, are you hungry? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর আমরা যেখানে, আমার আব্বা তো সেখানেই থাকবে, তো আমার আব্বাও আমাদের সাথে বসে আছে। আর খাবার, বাঙালি খাবার থাকবে আর ডাল থাকবে না তা তো হয় না। তো এই যে ডাল নিয়ে নিয়েছি, তো সাথে নিয়ে নিয়েছি লেবু। আসলে ডালের সাথে লেবু না হলে যেন খাবারটা জমেই না ভালো করে। তারপর বিকালবেলা আসলে আমি আমার আব্বাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার আব্বা আসলে ঘুম আসতে চায় না, আর তাছাড়া কিছু কাজও নেওয়া দরকার ছিল। তাই ভাবলাম যে আমার আব্বাকে ঘুম না পাড়ালে আসলে সারাক্ষণ আমাদের সাথে এরকম টই টই করে ঘুরে বেড়াবে। তো এই তো মাশাআল্লাহ আমার আব্বা একেবারে আমার নানুমনির দেওয়া কোলবালিশ বুকে নিয়ে সুন্দর করে ঘুমিয়ে আছে। তো আমার আব্বাকে আমি ঘুম পাড়িয়ে এই তো আব্বু বাবু সবাই চলে আসলাম নিচে, যেহেতু আমি আরেকটা ডাইনিং টেবিলের অর্ডার দিয়ে এসেছি, ডাইনিং টেবিল আসবে। তাই ভাবলাম যে ডাইনিং যেটা আছে বাসায় সেটা একটু সরিয়ে নেই, তাতে করে স্পেসটা ক্লিন করে সুন্দর করে রাখা যাবে, যাতে নতুন ডাইনিংটা চলে আসলে ওইখানে সুন্দর করে সেট আপ করে ফেলা যায়। তো এই তো বাবু আর আব্বু ধরাধরি করে এটা আসলে গ্যারাজে নিয়ে যাচ্ছে। আসলে ইউএসএতে ফার্নিচার কেনার থেকেও ফার্নিচারটা আসলে সরানোটা বেশি কষ্টের, কারণ ফার্নিচার যখন কিনা হয় তখন তো আসলে ডেলিভারি পিপলরাই সেট আপ করে দিয়ে যায়, কিন্তু এইটা যেটা ইউজ থাকে সেটা আসলে সরানো বা ডোনেট করতে আসলে অনেক ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, এখানে সবটা সরিয়ে সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি। আর বিকালবেলা কেন জানি খুব মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করছিল, তো এখানে তৈরি করে নিয়েছি পায়েস। পায়েসটা তো খুবই সুন্দর হয়েছে। আর তৈরি করে নিয়েছি দই, এটা একেবারে ঘরের তৈরি, আমি তৈরি করেছি। আমি খুবই সহজ পদ্ধতিতে দই তৈরি করি। কেউ যদি রেসিপিটা দেখতে চান আমার ডেসক্রিপশন বক্সে আসলে লিঙ্কটা দেওয়া থাকবে। আমি এটা অনেক আগেও শেয়ার করেছি, ফিন্নি রেসিপিটাও শেয়ার করা হয়েছে। তো আর এই তো সবাই বিকালবেলা আসলে দই খেতে চলে আসলাম। আর দইটা তো দেখেই বোঝা যাচ্ছে একেবারেই ক্রিমি, একদম খুবই সুন্দর হয়েছে দইটা মাশাআল্লাহ। আর দইটা খেতে আসলে এত বেশি মজা হয়েছে, আর দেখে তো আপনারা বুঝতেই পারছেন আমি আপনাদের সামনে আসলে এই জন্য পরিবেশন করছি। একেবারে ক্রিমি সুন্দর করে পড়ে যাচ্ছে, কোনো ধরনের পানি বা নরম হয়ে নাই। তো আমি ডেসক্রিপশন বক্সে আসলে লিঙ্কটা দিয়ে থাকবে, তো আপনারা কেউ যদি মিস করে থাকেন ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, আর সহজেই ঘরেই তৈরি করে ফেলেন মজাদার দই আর নিজেরা এনজয় করেন। কারণ বাহিরে আসলে কিভাবে তৈরি করে সেটা তো আমরা কেউই জানি না, তাই ঘরেই চেষ্টা করা নিজেদের
ফ্রেশভাবে খাওয়ার জন্য। তো আমি দইটা এনজয় করি। আজ এই পর্যন্তই, কথা হবে আমার জীবনের ডায়েরি অন্য কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।